স্টুডেন্ট এক্সকিউজ মি, দেখেন আমি বলেছিলাম এক্সকিউজ মি অথবা স্যারের পর সাধারণত কি কমা বসে। এখানে স্যার এবং কি এক্সকিউজ মি দুটো অংশ চলে আসছে, তাহলে আমরা অবশ্যই প্রথমটার পর কি বসাবো? কমা বসাবো। প্রথমটার পর কি বসাবো? কমা বসাবো। আজকে আলোচনা করব এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আপনারা যারা 7/7 পেতে চান তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশাবাদী ক্লাসটি করার পর 7/7 পেতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। চলেন শুরু করি। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আমরা জানি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এই সেন্টেন্সের পরে সাধারণত ফুল স্টপ বসাতে হয়। ইন্টারোগেটিভ, তারপর কোয়েশ্চন মার্ক, এক্সক্লেমেটরি, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন বসাতে হবে। কিন্তু আমরা জানি না অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটি, ইম্পারেটিভ কোনটি, অবজেক্টিভ কোনটি, ইন্টারোগেটিভ কোনটি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটি। কিভাবেই দেখেই সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো তা দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস বাকি অংশ। সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ যদি পেয়ে যান অবশ্যই বুঝে নেবেন সেন্টেন্সটি অ্যাসার্টিভ। কিন্তু প্রশ্ন হলো সাবজেক্ট কোনটি আমরা চিনি না। আমরা জানি সাবজেক্টের পর সাধারণত ভার্ব বসে, আর সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে। এখন শুরুতে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি না এটি সাবজেক্ট কিনা। চলেন আমরা কিভাবে বুঝবো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে। সাবজেক্ট চেনার উপায়, সেন্টেন্সের শুরুতে যদি আপনি আই পেয়ে যান মনে রাখবেন এটি সাবজেক্ট। উই, দে, হি, শি, ইউ, ইট এগুলো যদি পেয়ে যান মনে রাখবেন এগুলো সাবজেক্ট। এবং এগুলো ছাড়াও যেগুলো সাবজেক্ট হতে পারে দা প্লাস ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটি হবে নাউন। আমরা যারা নাউন চিনি না তারা মনে রাখবেন দার পর একটি ওয়ার্ড নিয়ে যে অংশটি গঠিত হয় সেটি সাবজেক্ট। দা প্লাস ওয়ার্ড এই অংশটুকুকে আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করব। মাই প্লাস ওয়ার্ড, যদি সেন্টেন্সের শুরুতে মাই থাকে অবশ্যই এর পরে ওয়ার্ডটি নেবেন এবং মাই প্লাস ওয়ার্ড সেটি সাবজেক্ট। হিজ প্লাস ওয়ার্ড, হিজের পরে একটি ওয়ার্ড নেবেন যে যতটুকু অংশ হয় সেটি সাবজেক্ট। হার প্লাস ওয়ার্ড সাবজেক্ট, দেয়ার প্লাস ওয়ার্ড সাবজেক্ট, আওয়ার প্লাস ওয়ার্ড সাবজেক্ট। বা কোনো কিছুর নাম যদি সেন্টেন্সের শুরুতে আসে তাহলে বুঝে নেবেন সেটি সাবজেক্ট। এখন আমরা সাবজেক্ট চিনে নিলাম, তারপর ভার্ব কি থাকতে পারে? বিভার্ব, বিভার্ব অর্থাৎ টু বি ভার্ব আমরা চিনি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হলো টু বি ভার্ব। এখন সাবজেক্টের পর আপনি পেয়ে যেতে পারেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো যদি পেয়ে যান অবশ্যই সেন্টেন্সটি নিঃসন্দেহে অ্যাসার্টিভ। অথবা পেতে পারেন মডাল, মডাল তো আমরা চিনি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, উড, অট টু এগুলো হলো মডাল। আমরা বিভার্ব না থাকলে অবশ্যই মডাল পাবো, মডাল না পেলে মেইন ভার্ব পাবো। আর অবশ্যই আমরা মেইন ভার্বের রূপগুলো চিনি। অথবা ডো ভার্ব পাবো, ডো ভার্ব গুলো হলো, টু ডু ভার্ব গুলো হলো ডো, ডাজ, ডিড। তারপর টু হ্যাভ ভার্ব পেতে পারি, টু হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। অথবা টু হ্যাভ ভার্ব পেতে পারি, অথবা ভার্বের 2 নম্বর ফর্ম পেতে পারি অর্থাৎ ফার্স্ট ফর্ম। তারপর বাকি অংশ, বাকি অংশের পরে অবশ্যই কি বসবে? ফুল স্টপ বসবে, ফুল স্টপ বসবে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনে ফেললাম। প্রথমে সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ, সেন্টেন্সটি শেষে কি বসবে? ফুল স্টপ বসবে। এখন সেন্টেন্সটি কোথায় শেষ হয়েছে তা আমরা চিনি না। যদি আপনি একটি সেন্টেন্সের, একটি বৃহৎ একটি সেন্টেন্সের মধ্যে দুটি অংশ থাকতে পারে, দুটি সেন্টেন্স দিয়ে থাকতে পারে, কিন্তু মাঝখানে আমাদের ফুল স্টপ বসাতে হবে। কখন বুঝবো? যখন আমরা এই অংশগুলো আবার একটা সেন্টেন্সের ভিতরে পেয়ে যাব, আবার নতুন করে ভার্ব শুরু হবে। এই অংশটুকু পাওয়ার পর আবার এখান থেকে যে কোনো একটি অংশ আমরা নতুন করে পেয়ে যাব এই সেন্টেন্সের ভিতরে, এবং এই সেন্টেন্সের পরে ওই সাবজেক্টের পরে আবার কি থাকবে? বা টু বি ভার্ব থাকতে পারে, মডাল থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে, ডু ভার্ব থাকতে পারে, টু হ্যাভ ভার্ব থাকতে পারে, বা ভার্ব টু থাকতে পারে, প্লাস বাকি অংশ যদি থাকে তাহলে বুঝে নিব ওই পূর্বের অ্যাসার্টিভ সেন্টেন্সটি ওই সাবজেক্টের পূর্বে শেষ হয়েছে এবং ওই পূর্বে আমরা ফুল স্টপ ব্যবহার করতে হবে, যদি না এন্ড অর বাট কোনো কনজাংশন না থাকে। তাহলে বুঝে নিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসাতে হবে। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? সেন্টেন্সের শুরুতে প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার, ডোন্ট, লেটস, লেটস আস,
প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ ফুল স্টপ। এগুলো যদি আমরা সেন্টেন্সের শুরুতে পেয়ে যাই এবং এগুলো বোনাস হিসেবে থাকে, প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট লেটস অথবা লেট আর্স, এগুলো বোনাস হিসেবে থাকে এবং এগুলোর পর অবশ্যই একটা নিঃসন্দেহে একটা ভার্ব ওয়ান থাকবে, তাহলে বুঝে নিব আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের পর অবশ্যই আমাদের কি বসাতে হবে? ফুল স্টপ বসাতে হবে। আর মনে রাখবেন একটি ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে। আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে কিনা তাহলে আমরা কিভাবে বুঝবো? এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শেষ হওয়ার পর নতুন করে এই অংশটাকে শুরু হবে, এই অংশটুকু শুরু হবে, যে নতুন করে সাবজেক্ট শুরু হবে এবং কি তারপর একটি ভার্ব থাকলে বুঝে নিব এই সাবজেক্টের পূর্বে আমাদের সেন্টেন্সটি শেষ হয়েছে, তখন আমরা কি বসাতে হবে? ফুল স্টপ বসাতে হবে। চলেন আমরা পরের অংশের দিকে নিই। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে নিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট লেটস এবং লেটস অথবা ভার্ব ওয়ান অথবা ডু দ্বারা শুরু হতে পারে প্লাস বাকি অংশ। তারপর আমাদের অবশ্যই ফুল স্টপ বসাতে হবে যদি আমরা নাম্বার পেতে চাই। আচ্ছা, নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপর সাধারণত কোয়েশ্চন মার্ক বসে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব এটা আমরা দেখে নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন, আর আমরা ডব্লিউএস কোয়েশ্চন নয়টি জানি, হু, হুইজ, হুম, হোয়াই, হোয়াট, হুইজ, হাউ ইত্যাদি, হুজ এগুলা আমরা জানি ডব্লিউএস কোয়েশ্চন। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন থাকবে, তারপর একটি ডু ভার্ব থাকবে, আর আমরা ডু ভার্ব গুলো চিনি, টু ডু ভার্ব গুলো চিনি, ডু, ডাস, ডিড, এবং তারপর অথবা থাকতে পারে বি ভার্ব থাকতে পারে, ডু ভার্ব থাকতে পারে, অথবা বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অথবা মডাল থাকতে পারে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকতে পারে, অথবা টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতে পারে। এরপর থাকবে একটি সাবজেক্ট প্লাস বাকি অংশ। এখানে একটা মেইন ভার্ব থাকে, যখন সেন্টেন্সের শুরুতে বি ভার্ব চলে আসে তখন আর মেইন ভার্ব থাকে না, ওই বি ভার্বটি সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করে। তার মানে প্রথম ডব্লিউএস কোয়েশ্চন, তারপর ডু ভার্ব থাকতে পারে, অথবা বি ভার্ব, অথবা মডাল, অথবা টু হ্যাভ ভার্ব ইত্যাদি থাকতে পারে। এই তিনটি অংশ থেকে অর্থাৎ ডু ভার্ব, বি ভার্ব, মডাল, টু হ্যাভ ভার্ব থেকে যে কোনো একটি না একটি থাকবেই যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তারপর একটি সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, তারপর বাকি অংশ দুই পেয়ে যায়, আমরা অবশ্যই এই কোয়েশ্চন মার্ক বসিয়ে দিব। এখন প্রশ্ন হলো ডব্লিউএস কোয়েশ্চন সবসময় থাকে না। ডব্লিউএস কোয়েশ্চন না থাকলে আমরা খুঁজে নিব ডু ভার্ব আছে কিনা, ডু সেন্টেন্সের শুরুতেই ডু, ডাস, ডিড আছে কিনা, অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে কিনা, অথবা মডাল আছে কিনা, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি, এবং কি টু হ্যাভ ভার্ব আছে কিনা, হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে কিনা। এরপর দেখবো আমরা কি সাবজেক্ট আছে কিনা, সাবজেক্ট যদি থাকে এবং বাকি অংশ যদি থাকে, এই সেন্টেন্সটি পরে আমরা কি বসিয়ে দিব? এই প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। আবার একটি কথা বলে রাখি, অনেক সময় এই শুধু ডব্লিউএস কোয়েশ্চনের পর কোয়েশ্চন মার্ক দিতে হয়, কেননা আমরা অনেক সময় জানি এই আমি কিন্তু হোয়াই লিখলাম, এখানে আমি প্রশ্ন করলাম, হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারি, হোয়াই দ্বারা শুধু প্রশ্ন করতে, হোয়াট এর পরেও কি হয়? ডব্লিউএস কোয়েশ্চন প্রশ্নবোধক চিহ্ন হয়। এবং কখনো কখনো সেন্টেন্সটা এমন থাকে এই ডব্লিউএস কোয়েশ্চন দেওয়া থাকে এবং তারপর এই ডব্লিউএস কোয়েশ্চনের পর আমাদের এই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়, কিন্তু যে সেন্টেন্সটি দেওয়া থাকবে তারপর ফুল স্টপ বসাতে হয়। এটা কিভাবে বুঝবো? প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন যদি দেওয়া থাকে, তারপর যদি সাবজেক্ট চলে আসে সরাসরি, এই যে ডু ভার্ব, বি ভার্ব, মডাল, টু হ্যাভ ভার্ব ইত্যাদি বাদ দিয়ে যদি সাবজেক্ট চলে আসে, কে চলে আসে? সাবজেক্ট, এবং তারপর যদি ভার্ব চলে আসে, তাহলে বুঝে নেবেন এই যে হোয়াই, হোয়াট বা হুইচ এইগুলার পরে আমরা কোয়েশ্চন মার্ক বসাবো এবং পরবর্তী যেটা সাবজেক্ট ভার্ব এই রুলসে করে যাবে, তখন আমরা এটার পরে কি বসিয়ে দিব? ফুল স্টপ বসিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখে নেই অপারেটিভ সেন্টেন্স। যেহেতু আমার জায়গা একটু স্বল্পতা রয়েছে এই খাতায়, সেই জন্য আমি খাতাটা একটু ঘুরিয়ে নিলাম। এখন অপারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? অপারেটিভ সেন্টেন্স শুধু এত বেশি আসে না, সেই জন্য আমি একটি জাস্ট বললাম। দেখেন কি, মে প্লাস আল্লাহ যদি থাকে তাহলে বাকি অংশের পরে কি ফুল স্টপ বসিয়ে দেবো। মে প্লাস আল্লাহ যদি পেয়ে যান তাহলে মনে রাখবেন সেন্টেন্সটি অপারেটিভ, এবং বাকি অংশের মধ্যে আমরা কি বসিয়ে দিব? ফুল স্টপ বসিয়ে দিব। এখন সবচেয়ে বড় ব্যবহার হলো ইউজ অফ কমার ব্যবহার। এই কমার ব্যবহার যদি আপনি না জানেন তাহলে আপনার এই সেন্টেন্স অর্থাৎ পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনে অপূর্ণতা রয়ে যাবে। তাহলে ইউজ অফ কমা কোথায় বসাবো আমরা? এগুলো কমার ব্যাপক ব্যবহার আসে। তাহলে আমরা দেখি নেই কমা কোথায় বসাতে হবে। স্যার, ম্যাডাম, ওকে, ও, রেলি। মনে রাখবেন রেলির পরে সাধারণত এই যে এক্সক্লেমেটরি চিহ্ন বসে। রেলির পরে সাধারণত কি বসে? এক্সক্লেমেটরি চিহ্ন বসে। ইয়েস, নো, ওয়েল, ভেরি ওয়েল, ফাইন, থ্যাংক ইউ, দেন, হাই, হ্যালো, হাই, আই সি, এক্সকিউজ মি, এনিওয়ে, রিমেম্বার, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট ইত্যাদি যদি ওয়ার্ডগুলো পেয়ে যান, অবশ্যই তারপর কমা বসাতে হবে। এবং বলে রাখি, এইগুলো যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে তার পূর্বে কমা বসাবে, এবং যদি তার সামনে কোনো কিছু চলে আসে
অর্থাৎ এই স্যারের সামনে কোনো কিছু চলে আসে তখন স্যার পিছনে থাকবে, অবশ্যই তাহলে সামনে কমা বসাবেন। আর স্যার যদি শুরুতেই থাকে স্যারের পর কি কমা বসাবেন। তবে মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলোর পর যে ওয়ার্ডগুলো আমি লিখে দিলাম, এই ওয়ার্ডগুলোর পর যদি সেন্টেন্সের নতুন ওয়ার্ডটা যে সাবজেক্টটা শুরু হবে বা অন্য কিছু শুরু হবে তাদের ক্যাপিটাল লেটার থাকে, এগুলো প্লাস এগুলো প্লাস এগুলো প্লাস যদি ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল 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 যদি হয়, তাহলে অবশ্যই এগুলোর পর ফুল স্টপ বসাবেন, এগুলোর পর ফুল স্টপ বসাবেন। আমি আবার বলি, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, স্যার ম্যাডাম ওকে হো, এই যে এগুলো যদি থাকে, এগুলোর পর যে ওয়ার্ডটা থাকবে এটা যদি ক্যাপিটাল থাকে তাহলে এগুলোর পর ফুল স্টপ বসাবেন, কিন্তু যদি স্মল লেটার থাকে তাহলে কমা বসাবেন। তবে মনে রাখতে হবে, একটি হিন্স মনে রাখতে হবে, এই যে এগুলোর পর যদি আই আই এবং কোনো কিছু নাম অথবা নেম, যে কোনো কিছু কিছু নেম যদি পেয়ে যান তাহলে কিন্তু কমা বসাবেন। বাকি সব ক্ষেত্রে ফুল স্টপ বসাবেন, কিন্তু এগুলোর পর যদি আই এবং নেম পেয়ে যান, নেম কোনো কিছু নাম পেয়ে যান, এটা ক্যাপিটাল থাকা সত্ত্বেও এগুলোর পর কমা বসাতে হবে। চলেন আমরা প্র্যাকটিসে একটি বোর্ড কোশ্চেন সমাধান করি, তাহলে আমরা পুরোটা বুঝতে পারবো। আমরা এখন ঢাকা বোর্ড 2019 সালের এইচএসসি প্রশ্নটা সমাধান করব। খুব সহজে শিখে নিব আমরা যে রুলস গুলো দিয়েছি এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। দেখেন স্টুডেন্ট ডায়লগ আকারে সাধারণত দেওয়া থাকে, ঢাকা বোর্ডে প্রতি বছর ডায়লগ আকারে আসে, তাই আপনারা ডায়লগ আকারে শেখার চেষ্টা করবেন। স্টুডেন্ট এক্সকিউজ মি, দেখেন আমি বলেছিলাম এক্সকিউজ মি অথবা স্যারের পর সাধারণত কি কমা বসে, এখানে স্যার এবং কি এক্সকিউজ মি দুটো অংশ চলে আসছে, তাহলে আমরা অবশ্যই প্রথমটার পর কি বসাবো, কমা বসাবো। প্রথমটার পর কি বসাবো, কমা বসাবো। আর আপনাদের বলে রাখি, পরীক্ষার হলে যেই কাজটা করবেন, যেখানে কমা বা ফুল স্টপ বসাবেন তার আগের ওয়ার্ডটা ভিন্ন কলমের কালি দিয়ে লিখবেন। যেহেতু আমরা লেখার সময় অনেক সময় হাতের বা কলমের দাগ পড়ে যায় অনেক সময়, যাতে স্যারেরা বিভ্রান্তির মধ্যে না পড়ি, সেজন্য আমরা যে অংশটুকু লিখবো তার আগে অবশ্য অন্য কালার ইউজ করব, তাহলে সারা বুঝে নিবে সহজে যে আমরা যে অংশটুকু অন্য কালার ব্যবহার করেছি, তারপরে আমরা কোনো না কিছু বসিয়েছি। তাহলে দেখেন এক্সকিউজ মি, এই যে এখানে দেখেন স্যার, তাহলে আমরা এখানে এক্সকিউজ মির পরে কি বসিয়ে দিব, কমা বসিয়ে দিব। এখন দেখেন সাবজেক্ট আই দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা পূর্বে বলেছিলাম যে আই দ্বারা শুরু হলে সেটা কি সাবজেক্ট। সাবজেক্টের পর কি আছে, ওয়ান্ট ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব টু ডিসকাস। এখন আমাদের এখানে দেখি যে এখানে বসিয়ে দিব সেটা কিন্তু নয়, আমাদের পুরো সেন্টেন্সটা পড়তে হবে যে এই সেন্টেন্সের ভিতরে ভিন্ন কোনো সেন্টেন্স ঢুকে গেছে কিনা। তাহলে আমরা পরীক্ষাটা কিভাবে করব, আমরা সাবজেক্ট খুঁজবো, এই সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট ভার্ব। এখন টু ডিসকাস উইথ ইউ, হ্যাঁ ইউ সাবজেক্ট হতে পারে, কিন্তু আমি বলেছিলাম এটার আগে ফুল স্টপ যদি দেন তাহলে অনেকে ভুল করে ফেলবেন, কারণ ইউ সাবজেক্ট হতে পারে, কিন্তু এই অংশটা আমরা লিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ সাবজেক্ট হতে পারে, কিন্তু ইউ এর পর দেখেন কোনো ভার্ব আছে কি, দেখেন ইউ সাম তো কোনো ভার্ব না, গ্রামাটিক্যাল কোনো ভার্ব না, প্রবলেমস কোনো ভার্ব না, তার মানে ইউ এর পর কোনো ভার্ব নেই, তার মানে বুঝে নিব সেন্টেন্সটা আর কোনো সেন্টেন্স নয়, সেটা সম্পূর্ণ পূর্ণ একটা সেন্টেন্স। তার মানে আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেম। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো, এখানে ফুল স্টপ দেওয়া আছে, কিন্তু আমরা কি না দেওয়া থাকলে অবশ্যই এখানে ফুল স্টপ বসিয়ে দিতাম। এখন পরেরটা দেখেন টিচার হোয়াট, এই যে হোয়াট দ্বারা শুরু হয়েছে, তার মানে ডব্লিউএস কোয়েশ্চন। এখন ডব্লিউএস কোয়েশ্চন দেখি আমরা বলবো না যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের বুঝতে হবে। মনে রাখবেন ডব্লিউএস কোয়েশ্চন হোয়াট অথবা হুইচ এরপরে একটি ওয়ার্ড থাকতে পারে, একটি ওয়ার্ড কখনো কখনো চলে আসে, তারপর এই যে বি ভার্ব, ডু ভার্ব বা মডাল প্লাস এই টু হ্যাভ ভার্ব, মডাল ইত্যাদি থাকতে পারে। তখন হোয়াটের পর একটি ওয়ার্ড, হুইচের পর একটি ওয়ার্ড অতিরিক্ত চলে আসতে পারে, তখন আমরা দেখে নিব। দেখেন এই যে ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে ক্লাস, একটা অতিরিক্ত ওয়ার্ড চলে আসছে, কিন্তু এখানে আমরা বি ভার্ব পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, বি ভার্ব। এই ডব্লিউএস কোয়েশ্চন, এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড এবং বি ভার্ব পেয়ে গেলাম। আমি বলেছিলাম প্রথম ডব্লিউএস কোয়েশ্চন, তারপর বি ভার্ব থাকতে পারে, মডাল থাকতে পারে, এই থাকতে পারে, ডু ভার্ব থাকতে পারে, টু হ্যাভ ভার্ব থাকতে পারে, ঠিক আছে, এই ইত্যাদি থাকলে, এবং পরে কি আছে, সাবজেক্ট আছে প্লাস বাকি অংশ আমি বলেছিলাম এখানে কোনো ভার্ব নাও থাকতে পারে, সামনে যদি বি ভার্ব চলে আসে তাহলে আমরা পরবর্তী কোনো ভার্ব খুঁজে পাওয়া যায় না, কারণ বি ভার্বই সাধারণত মেইন ভার্বের কাজ করে। তাহলে আমরা অবশ্যই ডব্লিউএস কোয়েশ্চন, বি ভার্ব, বাকি অংশ, সাবজেক্ট, বাকি অংশ, তার মানে অবশ্যই আমরা কি বসিয়ে দেবো, কোয়েশ্চন মার্ক বসিয়ে দেবো। এখানে কি বসিয়ে দেবো, কোয়েশ্চন মার্ক বসিয়ে দেবো। ইনটা আপনি ভিন্ন কালার দিয়ে লিখবেন। তারপর দেখি স্টুডেন্ট, এই যে স্যার শব্দটা আমি বলছিলাম, স্যার বা যে শব্দগুলো আমি বলেছিলাম তারপরে সাধারণত কি বসে, ফুল স্টপ বসে অথবা কি কমা বসে। আমি বলেছিলাম যদি তারপর ক্যাপিটাল লেটার থাকে, স্যার বা ম্যাডাম, ওকে, হাই, হ্যালো, ফাইন, এই দিকগুলোর পর যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে কি হয়, ফুল স্টপ বসে। কিন্তু এটাও বলেছিলাম
যদি এগুলোর পর যদি আই এবং কোনো নাম চলে আসে, তা বড় হওয়া সত্ত্বেও, ক্যাপিটাল লেটার হওয়ার সত্ত্বেও এটার পরে ফুল স্টপ দেওয়া যাবে না, এখানে কমা ইউজ করতে হবে। তাহলে আমরা এই সারের পর কি কমা ইউজ করলাম। দেখেন এরপরে সেন্টেন্সটা কি দাঁড়ায়, এই প্রথমে সাবজেক্ট, এরপরে কি ভার্ব, বিভার, তার মানে সাবজেক্ট ভার্ব ইন ক্লাস এত। লক্ষ্য করেন তাহলে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এখানে পুরো একটা সেন্টেন্স কিন্তু আছে, কিন্তু আমাদের বুঝতে হবে এখানে কি একটি সেন্টেন্স নাকি একের অধিক সেন্টেন্স। তার মানে আমাদের খুব ডিফিকাল্টলি বুঝতে হবে, দেখেন ডিপলি ভাবে বুঝতে হবে। আচ্ছা, স্যার আই এম, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর এম, এরপরে বাকি অংশ ইন ক্লাস 11, ঠিক আছে। তার মানে এখানে সাবজেক্ট ভার্ব বাকি অংশ, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা কি এখানে ফুল স্টপ দিব নাকি শেষে ফুল স্টপ দিব? শেষে ফুল স্টপ দেওয়া আছে, তার মানে এইটার সামনে মাঝখানে কোনো কাজ আছে কিনা আমরা কি বুঝবো। আবার দেখেন আই চলে আসছে, আই মানে কি আবার একটা সাবজেক্ট অংশ চলে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে, এবং পরে আবার একটা ভার্ব চলে আসছে। নতুন সাবজেক্ট নতুন ভার্ব চলে আসলে অবশ্যই তার সামনে কি হবে, ফুল স্টপ দিতে হবে। তাহলে ফুল স্টপটা আমাদের কোথায় হবে, এখানে, ঠিক আছে। আবার আই এম নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, তাহলে দেখেন এখানে যদি ফুল স্টপ না থাকতো আমাদের দিতে হতো, কারণ সাবজেক্ট ভার্ব এবং কি বাকি অংশ, দেখেন বাকি অংশ, তার মানে এখানে কি ফুল স্টপ ব্যবহার করতে হতো। এবং আমরা পরের অংশটা দেখি, এই যে ওকে, ওকে আমি বলেছিলাম যে এই শব্দগুলো থাকলে অবশ্যই এগুলোর পর কি কমা বসাতে হবে। এখানে আমরা কি বসাবো, কমা বসাবো নাকি ফুল স্টপ বসাবো। দেখেন আমি বলেছিলাম এই ওকে বা এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছিলাম, এগুলোর পর যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে কি ফুল স্টপ, আর যদি স্মল লেটার থাকে তাহলে কমা। তাহলে দেখেন অবশ্যই এটার পরে কি আই এবং কি নাম ছাড়া এখানে কি আছে, টেল আছে, একটি ভার্ব আছে, তার মানে কি এখানে ভার্ব থাক বা অন্য কিছু থাক, তাহলে আমাদের অবশ্যই কি বসাতে হবে, কমা বসাতে হবে, কারণ এটা তো ক্যাপিটাল নয়। ক্যাপিটাল থাকলে অবশ্যই আমরা ফুল স্টপ বসাতাম, বুঝে গেল। আচ্ছা, তারপর দেখেন টেল, টেল মানে ভার্ব, ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ান প্লাস এই যে বাকি অংশ, বাকি অংশ, তার মানে অবশ্যই আমরা বুঝে নেব যে এটা ভার্ব দ্বারা শুরু হয়, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। টেল মি ইউর প্রবলেমস, তাহলে ভার্ব ওয়ান প্লাস মি ইউর প্রবলেমস, তার মানে এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা এখানে কি বসিয়ে দিব, ফুল স্টপ বসিয়ে দিব। নেক্সট, স্টুডেন্ট, স্টুডেন্ট আই ওয়ান্ট টু ডিসকাস, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ প্রেজ অ্যান্ড ক্লজ। আচ্ছা, এখন এটা আমরা বুঝে নেব কি, প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, এখন সেন্টেন্সটা কি মাঝখানে আরেকটা কোন সেন্টেন্স আছে, এটা কিভাবে পরীক্ষা করব, টু আন্ডারস্ট্যান্ড, তার মানে সাবজেক্ট ভার্ব আর টু প্লাস আন্ডারস্ট্যান্ড, এটা ইনফিনিটিভ, এই যেহেতু টু প্লাস বাকি অংশ, এটা ভার্ব নয়, এটা ভার্বের গুণ নষ্ট হয়ে গেছে, তার মানে কি ইনফিনিটিভ। দা ডিফারেন্স, আপনারা যদি দা পেয়ে যান, সেন্টেন্সের মাঝখানে দা পেয়ে যান, তাহলে থেমে যাবেন, থেমে যে পরীক্ষা করবেন যে এই দা প্লাস ওয়ার্ড, আমি বলেছিলাম দা প্লাস ওয়ার্ড কি নতুন সাবজেক্ট, তার মানে দা প্লাস ওয়ার্ড, আমরা যদি এটাকে নতুন সাবজেক্ট হিসেবে কল্পনা করি, অবশ্যই এটার পরে একটা ভার্ব থাকতে হবে। যদি ভার্ব পেতাম তাহলে অবশ্যই এখানে ফুল স্টপ বসিয়ে দিতাম। এখন আমরা পরীক্ষা করে দেখি, দা ডিফারেন্স বিটুইন, বিটুইন, দেখেন এই দা ডিফারেন্স যদি আমরা সাবজেক্ট হিসেবে কল্পনা করি নতুন সাবজেক্ট, তাহলে কিন্তু বিটুইন কোনো ভার্ব না, এ কোনো ভার্ব না, প্রেজ কিন্তু ভার্ব না, এন্ড কিন্তু ভার্ব না, ক্লজ কিন্তু ভার্ব না, তার মানে পুরো একটা সেন্টেন্সে একটা সেন্টেন্স, তার মানে এখানে কি একটা ফুল স্টপ বসবে, সাবজেক্ট ভার্ব বাকি অংশ অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট দেখি টিচার, এখন দেখেন এই যে ডোন্ট ওরি, ডোন্ট ওরি, তার মানে আপনারা বুঝে নেবেন যদি কোনো ভার্বের রূপ নট যদি কোথাও সংক্ষিপ্ত আকারে, নট যদি কোথাও সংক্ষিপ্ত আকারে অ্যান্টি হিসাবে ব্যবহৃত হয়, অবশ্যই মনে রাখবেন এই যে এন এবং টির মাঝখানে অ্যাপোস্ট্রফি বসাবেন, অ্যাপোস্ট্রফি একটি বসিয়ে দিবেন। তার মানে দেখেন ডোন্ট আর ডোন্ট ওরি, তার মানে এই যে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দিবেন। আর আমি বলছিলাম যে কোনো ভার্বের রূপের সাথে, কোনো সাবজেক্টের সাথে বা ভার্বের সাথে বা সাবজেক্টের সাথে, ভার্বের সাথে সাধারণত নট বসে, আর নট যদি সংক্ষিপ্ত আকারে থাকে, এই নটটা পূর্ণ রূপ না থেকে যদি এন কমা টি থাকে, তাহলে অবশ্যই একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দিবেন। আর যদি কোনো সাবজেক্টের সাথে কোনো মরাল ভার্ব অথবা বিভার্ব যদি সংক্ষিপ্ত বা হ্যাভ ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকে, তাহলে এটার মধ্যে কি অ্যাপোস্ট্রফি বসিয়ে দিবেন। যেরকম আই বি ই, এটার অর্থ হলো আই হ্যাভ, তার মানে দেখেন এটা হলো হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ, হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ, তার মানে কি আমরা অবশ্যই এখানে কি সংক্ষিপ্ত আকারে থাকলে সাবজেক্টের সাথে এখানে অ্যাপোস্ট্রফি বসিয়ে দিব। আচ্ছা, এখানে দেখেন ডোন্ট ওরি, তার মানে দুশ্চিন্তা করো না। এখন আমি বলেছিলাম ডোন্ট দ্বারা দুই শুরু হয়, ডোন্ট প্লাস বাকি অংশ মানে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ দেখেন এখানে ডোন্ট দ্বারা শুরু হয়েছে প্লাস বাকি অংশ ইম্পারেটিভ সেন্টেন্স, সেন্টেন্সটি কি এখানে শেষ হবে নাকি এটা কোথাও ফুল স্টপ বা কমা হবে, এটা আমরা কিভাবে বুঝবো। দেখেন ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করো না, তার মানে এখানে আমরা বাকি অংশ দেখি আই আবার পেয়ে গেলাম, নতুন করে আই পেয়ে গেলাম, আয়ের পরে আমরা দেখবো যদি ভার্ব পেয়ে যাই, তাহলে অবশ্যই বুঝে নেব সেন্টেন্সটি কি এখানে শেষ হয়ে গেছে, এটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে। দেখেন আই, এরপরে ডাবল ওয়ান, ডাবল ওয়ান থাকা মানে ডাবল এল আছে, তাহলে আই, আই ডাবল ওয়ানের মতো দেখা গেলে বুঝবেন এটা ডাবল এল আছে, ডাবল এল আছে, ডাবল এল আছে, আর ডাবল এল দ্বারা মিন করতেছে, এটার মিন করতেছে শ্যাল, আই শ্যাল, আই শ্যাল, তার মানে দেখেন এটা শ্যালের সংক্ষিপ্ত রূপ, তার মানে এখানে একটি অ্যাপোস্ট্রফি হবে। আর দেখেন সাবজেক্ট মডাল, আর শ্যাল মানে একটি মডাল,
এই যেহেতু একটি নতুন সাবজেক্ট পেয়ে গেলাম এবং শেয়ার একটি মডেল পেয়ে গেলাম, তার মানে বুঝে নিলাম নতুন সাবজেক্ট প্লাস মডেল, সাবজেক্ট প্লাস মডেল, সাবজেক্ট মডেল বার বাকি অংশ, তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, আবার এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স পরে কি বসে, পুরুষ বসে। আবার নতুন করে যেহেতু সেন্টেন্স শুরু হচ্ছে, আই শ্যাল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। এখন দেখেন এটা শ্যাল মেম্বার অন আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। এই যে দাকে যদি সাবজেক্ট হিসেবে কল্পনা করি, এরপরে কোনো ভার্ব নেই, এটার পরে কোনো ভার্ব নেই, তার মানে এই পুরোটাই কি একটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এখান থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এখানে কি হবে, ফুল স্টপ হবে। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত, কেননা ক্লাসটি অনেক লং হয়ে গেছে। যদি অনলাইন না হয়ে অফলাইন হতো তাহলে আরো তথ্যবহুল হতো। ধন্যবাদ।